18 সেকেন্ড হইল না যন্ত্রণায় জর্জরিত হয়ে এখন মুক্তি চাইতেছে। হ্যাঁ, আর আমি যে 18টা বছর আপনার তপস্যা করতে গিয়া মানুষের মুখে মুখে নানান কটু কথা শুনতে শুনতে আমি যে অধৈর্য হয়ে গেছি। কই, আমিও তো মরতে চাইছি, মরতে পারি নাই। মুক্তি চাইছি, মুক্তি পাই নাই। আপনার কি একটা বারের জন্য জানতে ইচ্ছা করে না 18 বছর আমি কোন পরিচয়ে বড় হইছি? হ্যাঁ, জানতে ইচ্ছা না করলেও আজকে আমি আপনার জানাবো, আপনার শুনতেই হইব। কি ব্যাপার, কিছু বলছো না যে? একটা খুশির খবর আছে। কি খুশির খবর? বাবা তোমার আর আমার বিয়ের ব্যাপারে রাজি হয়ে গেছে। সিরিয়াসলি? সিরিয়াসলি? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমারও বিশ্বাস হচ্ছে না। কিভাবে কিভাবে তুমি তোমার বাবাকে ম্যানেজ করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবাকে বললাম, বললো ওকে ফাইন, মেয়ে দারুণ, তোর সাথে অনেক সুন্দর মানাবে। বাবা বলল মেয়ের মাকে আমাদের বাড়িতে আসতে বল, আমরা পাকা কথা বলবো। এটা কি করে সম্ভব? কখনো কি বাংলাদেশের কোনো পরিবার থেকে দেখেছো যে মেয়ে পক্ষ ছেলে পক্ষকে দেখতে যায়? এটা কখনো সম্ভব? আমি জানি বিয়ের কথা বলতে ছেলেরাই মেয়েদের বাড়িতে আসে, কিন্তু আমার বাবা ব্যবসার কাজে ব্যস্ত থাকার কারণে সে এখন কোথাও যেতে পারছে না। এজন্য বাবা বলেছে আগামী শুক্রবার তোমার মাকে নিয়ে আমাদের বাড়িতে যেতে, ওখানেই সে বিয়ের কথা বলবে। বুঝতে পারছি। তবে হ্যাঁ, তোমার বাবা যে তোমার আমার বিয়েতে রাজি হয়েছে এটাই আমার জন্য অনেক কিছু। মাকে যেভাবেই হোক ম্যানেজ করে আমি তোমাদের বাড়িতে পাঠাবো। ও মাই গড, লেট হয়ে যাচ্ছে। আমি এখন যাচ্ছি, আমার ব্যাংকে একটু কাজ আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আগামী শুক্রবার দেখা হচ্ছে। আচ্ছা, লাভ ইউ। মা, রাকিবের বাবা না আমাদের বিয়ে করাতে রাজি হয়েছে। কি আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি মা, এইটাই তো আমি চাইছিলাম। কিন্তু মা, রাকিবের বাবা বিয়ের প্রস্তাব নিয়ে এই বাড়িতে আসতে পারবে না। উনি বলছে বিয়ের প্রস্তাব নিয়ে তোমাকেই নাকি ওনাদের বাড়িতে যেতে হবে। সে কি করে হয়? মায়ের বাড়ির থেকে কি প্রস্তাব নিয়ে যায়? ছেলের বাড়ির থেকে প্রস্তাবটা আসে। তুই রাকিবরে বুঝাই বলতে পারিস না? আমি রাকিবকে বলছিলাম যে তোমার বাবাকে বলো উনি যেন আমাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যায়। ও বলল ওর বাবা নাকি সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত থাকে, কাজের কারণে নাকি আমাদের বাসায় এসে সময় দিতে পারবে না। তাই বলছে যে তোমার মা যদি যায় কোনো সমস্যা নাই। আর তাছাড়াও আমার তো বাবা নেই, বাবা থাকলে পরে তো সেই প্রস্তাব নিয়ে যেত। এখন তো তোমাকেই যেতে হবে। হ, আমি যাবো। রাকিবের বাবা যখন ব্যস্ততার কারণে আইতে পারবো না, তখন আমি যাবো। কি আর করার। আচ্ছা, কবে যাইতে হইব? শুক্রবার, সামনের শুক্রবার। আচ্ছা ঠিক আছে, যাবো। কিন্তু মা, আমি তো টেনশনে আছি। এখন পর্যন্ত তো তুমি আমার বাবার পরিচয় আমার কাছে বলো না। আমার বাবা কি বাইসা আছে না মইরা গেছে, তার নাম কি, আমি তো কিছুই জানি না। এখন যদি আমি ওই বাড়িতে যাই, রাকিবের বাবা যদি আমার জিজ্ঞেস করে তোমার বাবা কোথায়, তোমার বাবার নাম কি, কোন বংশের মাইয়া তুমি, আমি তাহলে কি উত্তর দেব মা? তোমার কাছে আমার একটাই অনুরোধ, এতদিন আমার এক কও নাই, আমি তাতে কোনো আপত্তি করি না, কিন্তু রাকিবের আমি অনেক ভালোবাসি। ওর বাবারে অবশ্যই আমার নিজের বাবার পরিচয় দেওয়া উচিত। এখন তুমি অন্তত পক্ষে আমার বাবার পরিচয়টা আমারে দাও। কি হইল মা, এখনো তুমি চুপ করে থাকবা? কথা বলো। আরে মা, আমি ছোটবেলা থেকে তোরে পিতৃ পরিচয় দিতে পারিনি। তুই যখন খুব ছোট,
তখন তোরে আর আমারে রাইখা সে পলাইয়া গেছে। আমি কত খোঁজ করছি কিন্তু পাইনি। কিন্তু এখন আমি জানি না সে বাইচা আছে না মইরা গেছে। বুঝছি, আমার বাবার পরিচয় আমি কোনোদিনও কাউরে দিতে পারবো না। ব্যক্তি পরিচয়ের জন্য যদি আমার ভালোবাসার মানুষ যদি আমার জীবন থেকে হারিয়ে যায়, আমি কিন্তু তোমার মা ক্ষমা করবো না। এতদিন আমি তোমারে সব কিছু থেকে আসান দিছি, কিন্তু রাকিবের বেলায় আমি কোনো কিছুই স্যাক্রিফাইস করবো না। আমার তো বাবা নাই, জিজ্ঞেস করলে ওইটাই বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলবো না, বাসায় মেহমান আসছে আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে বসে। তো ভালো আছেন তো? আল্লাহর রহমত ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। তা ভাই কই? ভাই আসেন নাই? না উনি আসেন নাই। আসেন নাই মানে কোথায় গেছে? উনি উনি মানে উনি মারা গেছেন। ভাই মারা গেছে মানে? আমি তো জানতাম ভাই বেঁচে আছে। আপনি শুভ কাজে এইভাবে মিথ্যা কথা বলতেছেন? ভাইজান, কার কাছে শুনছেন আমি জানি না, তবে ওর বাপ যে মারা গেছে এইটাই সত্য। দেখেন ভাবি, আপনাদের সাথে আমাদের আত্মীয়তা হবে, তো বিয়ের সাথে যদি আমাদের কথাবার্তা না হয়, জানাশোনা না হয়, তাহলে কিভাবে আত্মীয়তা হবে? আমি বললাম না ওর বাবা বাইসা নেই, এইটাই সত্য। মা চুপ করো, শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা করো। আমি জন্মের পর থেকে বাবারে কোনোদিনও দেখিনি। মার মুখে শুনছি বাবা নাকি বাইসা আছে। আমার বাবার পরিচয় কি সেটাও আমি ঠিকঠাক মতো জানি না। দেখেন ভাবি, এইভাবে তো আমার ছেলেরে আপনার মেয়ের সাথে বিয়ে করাইতে পারি না। আপনি বাড়ি যান, ভাইজানরে নিয়ে আসেন, তারপর আমরা মুরব্বীরা বৈশা দিনক্ষণ ঠিক করে বিয়ের দিন ধার্য করি। আমি কিন্তু আপনার একবার বলছি, জন্মের পর থেকে আমি আমার বাবার চেহারাও দেখি। যেই বাবা আমার আর আমার মারে ছেড়ে চলে গেছে, তার পরিচয় দিয়ে আমি কাউরে বিয়ে করতে চাই না। আপনার ছেলে তো সবই জানে। কি হইল, কথা কইতেছো না কেন? দেখো শেফা, বাবার বিরোধিতা করার কোনো ক্ষমতা আমার নেই, আর বাবা যা বলেছেন অবশ্যই সঠিক বলেছেন। আমাদের বিয়ে হলে অবশ্যই তোমার বাবাকে প্রয়োজন, কারণ আমাদের সমাজ আছে, সমাজকে নিয়ে আমাদের চলাফেরা। আমরা তো সমাজের বাইরে বসবাস করতে পারবো না। তোমাকে বিয়ে করলে অবশ্যই সমাজের মানুষ জানতে চাইবেন তোমার বাবা কি করেন, তখন আমরা কোনো জবাব দিতে পারবো না। আমিও বাবার কথাই বলবো, যদি আমাদের বিয়ে করতে হয় তাহলে অবশ্যই তোমার বাবাকে লাগবে। আচ্ছা ঠিক আছে মা, বাড়িতে চলো। মা গো মা, এত পানি নেওয়া কি ব্যাপার? কে আপনি? জি, এটা কি শহীদ চিস্তির বাড়ি? হ্যাঁ, এটা শহীদ চিস্তির বাড়ি, কিন্তু আপনি কে? আমার ওনার সাথে একটু কথা আছে, ওনাকে একটু ডেকে দেবেন? আশ্চর্য ব্যাপার, ওনাকে কি প্রয়োজন আমাকে বলেন, আমি আগে শুনি। যদি মনে করি যে ওনাকে ডাকার প্রয়োজন আছে তাহলে আমি ডেকে দিব। আপনাকে তো বলা যাবে না, ওনার সাথেই বলতে হবে। আশ্চর্য ব্যাপার তো, চেনা নাই জানা নাই আমি হুট করে আমার শ্বশুরকে কেন ডাকবো? আপনি আগে আমাকে বলেন কি প্রয়োজন। দেখুন, আপনাকে যদি বলা যেত তাহলে এতক্ষণ কথা বাড়াতাম না, আপনাকেই বলে দিতাম। কথাটা আমার ওনার সাথেই বলতে হবে, একান্তই পার্সোনাল। আরে এটা তো কি ঠেডা মারা মেয়ে রে বাবা,
এখানে এসে ওনাকে বলবো শুরু করছে। দেখেন, যদি আমাকে বলতে পারেন তো বলেন, না বলতে পারলে বের হয়ে যান। এত করে যেহেতু জানতে চাইছে বলছি, শহীদ চিস্তি হচ্ছে আমার বাবা। কি? শহীদ চিস্তি আপনার বাবা? এ পাগল নাকি? কোত্থেকে ছুটে আসছেন আপনি? আমার জানা মতে ওনার তো কোনো মেয়ে নাই, তাহলে আপনি কি আকাশ থেকে টুক করে পড়ছেন? বলেছিলাম এই কথাটা আমি আপনাকে বলবো না, তাহলে বাড়াবাড়ি করবে। আপনাকে বলছি আপনি ওনাকে ডেকে দিন, আমি ওনার সাথে কথা বলবো। শোনেন, আপনি যে পাবনা পাগলাগারদ থেকে ছুটে আসছেন সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। আপনি এখন এই বাড়ি থেকে বের হন, বের হন বলছি। আপনি এত কথা না বলে বাবাকে একটু ডেকে দেন না। বুঝছি, আমি গাড় ধাক্কা দিয়ে বের করে দিলে হবে না। আমার শ্বশুর এসে যখন গাড় ধাক্কা দিয়ে বের করবে তখন আপনি বুঝবেন মজা। এই শুনছো, তোমার আব্বা যে আরেকটা বিয়ে করছে, এটা তো কোনোদিন বললা না। আরে কি বলো তুমি, তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা খারাপ হয়েছে না, খারাপ যে কি হয়েছে সেটাই বুঝতেছি না। বাইরে একটা মাইয়া আসছে, আইসে তোমার আব্বারে আব্বা আব্বা বলে পরিচয় দিতেছে, বলতেছে উনি নাকি তার আব্বা লাগে। হায় হায়, এটা তুমি কি কও? তুমি ব্যাপারে জিগাও। আব্বা, আব্বা। এই কি ব্যাপার, এত সিলেসিলি করতেছো কেন? কি হইছে? আব্বা, আপনি যে আরেকটা বিয়ে করছেন আর ওই ঘরে যে একটা মেয়ে আছে, এই কথাটা আমাদেরকে বললে কি খুব বেশি ক্ষতি হতো আপনার? বৌমা, মুখ সামলে কথা বলো। আমি তোমার শ্বশুর লাগি, আর তুমি আমাকে কি বলতেছো এইসব? ছি 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 ছি, আমি বিয়ে করেছি। বাবা, এখন আমার সাথে ছিছি করে লাভ কি? আর আমি কি মুখ সামলে কথা বলবো? 2 দিন পরে তো গোটা সমাজ আপনাকে বলবে, তখন আপনি কিভাবে ছিছি বলবেন? আহা বৌমা, তুমি কি বলতেছো? কে বা কে এসে আমাকে বাবা বলবে, আর তুমি ভাবতেছো যে আমি আরেকটা বিয়ে করছি, আমার সন্তান আছে? দেখেন আব্বা, আমি পাগল না, আমি ঠিকই আছি। আমি যখন কলপাড়ে বালতি নিয়ে যাচ্ছিলাম তখনই হুট করে দরজার সামনে একটা মেয়ে এসে এরকম উকি ঝুঁকি মারতেছিল। তাকে যখন জিজ্ঞেস করলাম, সে প্রথমে বলতে চায় নাই, পরে বলল আমি শহীদ চিস্তির সাথে দেখা করতে আসছি। আমি যখন বললাম কি দরকার, আমাকে বলেন আমার শ্বশুর হয়, আমি আমার শ্বশুরকে জানাই দিব। না, সে আমাকে বলবে না, সেই কি দেমাক, কি অহংকার। তারপর গম্ভীর হয়ে বলে শহীদ চিস্তি আমার বাবা হয়, আমি তার মেয়ে। এমনি এমনি তো আর আপনাকে বাবা বলে দাবি করে নাই। আরে বৌমা, তুমি বুঝতে পারতেছো না, আজকাল অনেক ধান্দাবাজ আছে, হয়তো আমাকে ব্ল্যাকমেইল করার জন্য ওই মেয়েটা আসছে। আর তুমি কি পাগলের মতো কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেলা? তবে আল্লাহর দুনিয়ায় এত মানুষ থাকতে আপনাকেই ব্ল্যাকমেল করার জন্য বেছে নিল মেয়েটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমরা শান্ত হয়ে এখানে বসো, আমি দেখতেছি কে আসছে, কে আমাকে বাবা বলে। বুঝলাম না, কোত্থেকে মেয়েটা উইরা এসে জুইরা বসলো, আব্বারে আব্বা আব্বা বলতেছে। আল্লাহ ভালো জানে আর আব্বা জানে। এই শুনছো, আব্বা তো বাইরে গেছে আর মেয়েও আব্বা আব্বা করতেছে। চলো গিয়ে দেখি আসল কাহিনীটা কি, তাড়াতাড়ি আসো। চলো দেখি। এই মেয়ে, কে তুমি? আমাকে চিনতে পারছো না বাবা? আমি তোমার মেয়ে। বাবা, কেমন আছো তুমি? এই আমি কেমন আছি সেটা তোর জানার দরকার কি? আর তুই আমারে কেন বাবা বলতেছিস? তুই আমারে বাবা বলে আমার সংসারের মধ্যে একটা তুলকালাম শুরু হয়ে গেছে। আমার ছেলের বউ যাই আমার সাথে ঝগড়া শুরু করছে। কে রা তুই? বাবা, আমি ওনাকে কিচ্ছু বলতে চাইনি। উনি আমাকে অনেক জোরাজোরি করতেছিল, তাই আমি ওনারে বলতে বাধ্য হয়েছি। কিন্তু তুমি আমারে চিনতে পারো নাই? আমি তোমার মেয়ে শেফা। ওই আবার বলতেছে বাবা। এই তুই কোন শেফা, কোন জায়গার শেফা? ও বুঝতে পারছি, বুঝতে পারছি, তুই আমারে ব্ল্যাকমেইল করার জন্য এই জায়গায় আইছস না? হ্যাঁ, আমার সয় সম্পত্তি ভাগ নেওয়ার জন্য আইছস। তোর ধান্দা কি? এই তোর বাড়ি কই, কইতে আইছস তুই? ও, তুমি তো এখন আমারে চিনতে পারবা না। তুমি তোমার ছোটবেলায় দেখছো, তোমার আমারে চেনার কথা না। কিন্তু আমার মারে তো তুমি চিনো। তুমি ফুলিরে চিনো না? আরে কি মর জ্বালারে, কোন পাগল নিয়ে পড়লাম রে বাবা। ফুলি মুলি আবার কইতেছে। এই ফুলি কেনা? ফুলিরে তো আমি চিনি না, তুই কে? ওই তুই যা তো, যা এখান থেকে। তুমি চিনতে পারতেছো না? আচ্ছা, আমি
তোমার মনে করাই দিতেছি, কুসুমপুরের ফুলি, তুমি সেখানে ব্যবসা করতা, মনে পড়ে তোমার? আবার কুসুমপুর শেফা, মা মা তুই এতদিন পর আমার ঠিকানা কিভাবে পাইলি রে মা? বাবা, আমি তোমারে অনেক খুঁজছি, কিন্তু তোমার আমি কোথাও খুঁজে পাইনি। তোমার বাসার অ্যাড্রেস কারো কাছে আমি পাইনি। কালকে একজনে তোমার এই বাড়ির অ্যাড্রেস দিল, তাই তোমার কাছে আমি ছুটে আইছি। বাবা, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে মা। এই তুই কেন আইছিস আমার বাড়িতে? ও বুঝতে পারছি, মানুষের কাছে শুনছিস শহীদ চিস্তির অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা, ওইগুলা আত্মসাৎ করার জন্য এখন আমারে বাবা ডাকতেছিস। লাভ নাই, কোনো লাভ নাই। আমি এগুলা ভালো করে বুঝি। আজকাল এরকম বহু হইতেছে, সন্তানের পরিচয় দিয়ে বাবার কাছ থেকে সম্পত্তি আত্মসাৎ করা। না, ওই কোনো লাভ হইব না। যেই রাস্তায় আইছস সেই রাস্তায় আবার ফিরে যা। বাবা, আমি তো তোমার কাছে সম্পত্তি নিতে আসিনি, আমি তো আসছি আমার পিতৃ পরিচয়ের জন্য, তোমারে একটাবার দেখতে, একটাবার ছুঁয়া দেখার জন্য। বাবা, আমি যখন ছোট ছিলাম তখন পাশের বাড়ির বাচ্চাগুলোকে দেখতাম, তাকে বাবার হাত ধইরা তারা বাজারে যাইত, বাবার কাছে আবদার করতো, বাবা আমার মোজা কিনে দাও। আর বাবার সাথে সাথে ওকে মোজা কিনে দিত, ওরা খাইতো, আর আমি তাকাই তাকাই দেখতাম আর অনুভব করতাম, আমার যদি একটা বাবা থাকতো তাহলে তো আমার বাবা আমার হাত ধরে বাজারে নিয়ে আসতো, আমারও মোজা কিনে দিত, আমিও তার কাছে আবদার করতে পারতাম। কিন্তু তখন আমার বাবা ছিল না যার কাছে আমি আবদার করতে পারবো। আস্তে আস্তে যখন বড় হইতে লাগলাম, স্কুলে যাইতাম, স্কুলে স্যাররা জিজ্ঞেস করতো তোমার বাবার নাম নেই, কাগজে কার নাম লিখবো? আমি না কইতে পারতাম না যে আমার বাবার নাম কি। বান্ধবীরা কোথা মাইরা মেরে কইতো তোর তো পিতৃ পরিচয় নাই, তুই কি আসলে ঝাড়ুর সন্তান? আমি কোনো উত্তর দিতে পারতাম না। ওগো কথা শুই না আমি ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতাম, আর খালি মনে মনে ভাবতাম আমার কি কোনো বাবা নাই? আমি কি সত্যি ঝাড়ুর সন্তান? মার কাছে জিজ্ঞাইতাম, কিন্তু মা কইতো তোর বাপ মরে গেছে, কিন্তু মা কোনোদিনও আমার বাপের কবর দেখাইতে পারতো না। আমি ঝাড়ুর সন্তান পরিচয় নিয়ে আস্তে আস্তে বড় হতে থাকলাম। একটা সময়ে আমার জীবনে একজন ভালোবাসার মানুষ আসলো, সে আমারে অনেক ভালোবাসে, সে আমারে বিয়ে করতে চায়। ওর বাবা আমাকে বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে আসলো, সবকিছু ঠিক ছিল, কিন্তু একটা জায়গায় আমাকে বিয়ের বাধা আসলো, সেটা হলো আমার পিতৃ পরিচয়। তারা আমারে জিজ্ঞেস করলো তোমার পিতা কে, কিন্তু সেদিন আমি বাবা বলতে পারি নাই যে আমারও পিতৃ পরিচয় আছে। তারা বিয়েটা ভাঙা দিল আর বলল যদি তুমি তোমার পিতৃ পরিচয় আনতে পারো তাহলে আমার ছেলের সাথে তোমার বিয়ে দিব, না হলে আমি এই পিতৃ পরিচয়হীন মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। সেই দিন থেকে আমি আমার পিতৃ পরিচয়ের জন্য কত মানুষের দ্বারে দ্বারে ঘুরছি,
কিন্তু আমি আমার বাবার পরিচয় পাইনি। আমার বাবার বাড়ি কোথায় সেটাও আমি জানতে পারিনি। অনেক খোঁজাখুঁজির পর আমার মায়ের এক বান্ধবীর কাছে তোমার পরিচয় পাই। তার কাছ থেকে তোমার বাসার অ্যাড্রেস নিয়া আজকে আমি তোমার কাছে বাবা শুধুমাত্র একটু ভিত্তি পরিচয়ের জন্য। আমি তোমার কাছে কিছু চাই না বাবা, শুধু একটু ভিত্তি পরিচয় চাই। আমার তুমি ভিত্তি পরিচয় দিবা না বাবা? ও পিতৃ পরিচয় দিব না? পিতৃ পরিচয় দিব? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। পিতৃ পরিচয় দিয়ে আমার কাছ থেকে সয় সম্পত্তি ভাগ নিতে চাস না? আমি শহীদ চিস্তি, আমি কিন্তু অত বোকা না, আমি সব বুঝি। কোনো লাভ হইব না, নাটক করে কোনো লাভ হইব না। দেখ আমি তোরে কইতেছি, তুই আমার বাড়ি থেকে চলে যা, চলে যা। আমারে পিতৃ পরিচয় দিতে কি আপনার কষ্ট হইতেছে? অনেক কষ্ট হইতেছে? বেশ, আমার পিতৃ পরিচয় লাগবে না। আজকের পর থেকে মানুষ আমারে যার সন্তান কইব এইটাই আমি মাইনে নিব। তবে হ্যাঁ, একটা কথা আপনি মাথায় রাখবেন, বাপ কিন্তু বাপেরও ছাড়ে না। কিছু বুঝলা? হ্যাঁ বুঝলাম, এটা আমার বাপেরই পাপের ফল। পাপের ফল যেহেতু খুঁজতে খুঁজতে বাড়ির দরজা পর্যন্ত চলে আসছে, এখন তো সব সম্পত্তির অর্ধেক সম্পত্তি নিয়ে টান দিব, কি করবা? কি করব কত? সম্পত্তি তো হাতছাড়া করা যাবে না। এক কাজ করি, আব্বার কাছ থেকে গোপনে সব সম্পত্তি লিখে নেব। বাবা বাবা বাবা, কি বুদ্ধি! তোমার বাপ কি এত বলদ নাকি যে তুমি বললা আর সব জমি জমা তোমার লেখা দিল? তাইলে কি করা যায় কত? একটা কাজ করি, চলো তোমার আব্বারে মেরে ফেলাই। আরে ধুর, এটা তুমি কি কও? আমার বাবারে মেরে ফেলবো মানে? কেন সম্ভব হইব না? রাত্রে খাবারের সাথে ঘুমের ওষুধ মিলে খাওয়াইয়া পরে হয় জবাই করে মেরে ফেলামো, নাই পালিশ চাপা দিয়ে মেরে ফেলামো, পরে মানুষকে বুঝাই দিব যে স্ট্রোক করে মরে গেছে, আমরা রাত্রে ঘুমাইছিলাম টের পাই নাই, তাহলে তো সব সম্পত্তি আমাদের হয়ে যাইব। দেখো, বাবারে মারা যাবো না, বাবারে বাঁচাই রেখা কেমনে করে সম্পত্তি হাসিল করা যায় তুমি হেডে নিয়ে চিন্তা করো। আচ্ছা শোনো, এখন এত আলোচনা করে লাভ নাই, অবস্থা বুঝে ব্যবস্থা করা যাব। যদি দেখি একটু ব্যাগতিক কোনো কিছু তোমার বাপে করে তাইলে মেরে ফেলামো, আর যদি ভালোই ভালোই আপোষে সব বিষয় সম্পত্তি আমাদের নামে দিয়া দেয় তাইলে কোনো রকম বাইসা থাকতে পারবো। চলো আমি করে চলো। ওই যে উত্তরপাড়ার যে 30 কাঠা জমিটা ছিল ওইটা ভালোভাবে লেখা আনছো তো? ওটা সবই লেখাই আছে, কিন্তু মুশকিল তো একটা, তোমার বাপ যেই চালাকের চালাক, সাইন দিলে হইছে কথা। ওটা নিয়ে তুমি চিন্তা করো না, ছলে বলে কৌশলে যেভাবে হোক সাইন নেওয়ার দায়িত্ব আমার। দেখা যাক কই যে গেছে, কখন আসবে। আব্বা কোথায় ছিলেন এতক্ষণ আপনি? আপনার জন্য কতক্ষণ ধরে আমরা অপেক্ষা করতেছি। বলছিলাম কি, যদি এই পেপারসটাতে একটু সাইন করে দিতেন আমাদের জন্য খুব ভালো হয়। কিসের পেপারস? আসলে হয়েছে কি আব্বা, আপনার তো একটা মাত্র ছেলে, আমাদেরও তো ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে ছেলে মেয়ে হবে, আমাদের আরো বড় সংসার হবে। এখন দেখেন, এখন থেকেই যদি আমরা সবকিছু না গুছাই, চিন্তা ভাবনা না করি, তাহলে ভবিষ্যতে তো সবকিছু হাতছাড়া হয়ে যেতে পারে। সেই জন্য বলছিলাম কি, আপনার স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স যা যাবতীয় আছে সবকিছু আপনার ছেলের নামে করে দিচ্ছেন, তারই একটা দলিল আর কি, একটু সাইন করে দেন আব্বা। দেখো, আমার যা সয় সম্পত্তি আছে সবই তো আমার ছেলের, সেই তো পাবে, তাহলে এত তাড়াহুড়ার কি আছে? আসলে চারদিকে যা শুরু হয়েছে, কখন কোন আপদ বিপদ ঘাড়ে এসে চাপে সেটা তো বলা যায় না।
তাই আগে থেকে নিজেদের সেফ থাকা ভালো। তাই বলছিলাম কি আব্বা, সাইনটা করে দেন। আপনি মরে গেলে তো আপনার ছেলেই পাবে, তো মরার আগে ছেলের নামে হইতে দোষ কি? সাইনটা করে দেন আব্বা। বৌমা, মুখ সামলায় কথা বলো। কার সাথে কি বলতেছো তুমি? ও, আমি এখন বুঝতে পারতেছি। তাহলে কি তোমরা সন্দেহ করতেছো যে মেয়েটা আসছিল সেই মেয়েটা আমার? হ্যাঁ বাবা, তোমার বৌমা তো খারাপ কিছু কয় নাই। 2 দিন আগে দিলো আমারই দিবা, এই 2 দিন পরে দিলো আমারই দিবা, তার সাথে 2 দিন আগেই দেয়া যাও। অসম্ভব। আমার মৃত্যুর পর যা সম্পত্তি আছে সবই তোমার হবে। অতএব আমি এখনো জীবিত আছি। এমন তো না যে তোমরা না খেয়ে আছো, এমন তো না যে তোমরা কিছু করো না, তোমরা সুখে আছো। তাহলে আমি জীবিত থাকতে এই সম্পত্তি এখনই নেওয়ার কি মানে হলো? দেখেন আব্বা, আমরা এত কিছু জানি না। আপনার ছেলে আর আমি সিদ্ধান্ত নিছি, আজ এই মুহূর্তে এই যে কাগজপত্র সব রেডি আছে, আপনি আমাদেরকে সাইনটা করে দিয়ে যান। আমার স্পষ্ট কথা, কানা করিও আমার মৃত্যুর আগে আমি ওকে দেব না। এটা আমার স্পষ্ট কথা, কান খুলে শুনে রাখো। দেখছো, এবার দেখছো তো তুমি, তোমাকে আমি আগেই বলছিলাম তোমার বাপ যে ঘাট তেরার তেরা, জীবনেও দলিলে সাইন দিবে না। তাই বলি কি, এই বুইরারে মাইরা লাই, তারপর সব সম্পত্তি এমনি আমাদের হবে। আরে ধৈর্য ধরো, সময় হইলে প্রয়োজনে মাইরেই ফেলামো। কিরে মা, তুই কখন আইলি? কিরে, তোর মন খারাপ কেন? কি হয়েছে? তোর বাবার সাথে দেখা হয়েছিল, তোরে চিনতে পারছে? তোর বাবা আমার কথা জিজ্ঞাসা করলো না? এখন দেখতে কেমন হয়েছে রে? আমাকে বাড়িতে আইতে চাইলো না? আইতে চাইনি, সে তোমার কথা একটা বারের জন্য জিজ্ঞেস করেনি। গেছিলাম পিতৃ পরিচয়ের আশায়, সে আমারে পিতৃ পরিচয় দেয় নাই মা। এবার বুঝতে পারছস আমি কেন তোরে তোর বাবার পরিচয় দেই নাই? আমি জানতাম উনি তোরে কোনো দিন মেয়ে বলে স্বীকার করবো না। যাজ্ঞা মারে, তোর মুখটা বড্ড শুকাইয়ে গেছে, তুই সারাদিন কিছু খাস নেই। চল মা, ঘরে চল, আমি তোরে খাওন দিমু। আয় মা। যত চিন্তা সব হচ্ছে আমার। উনি তো খালি নবাবের মতো ঘুরে বেড়ায়, কোথায় গেছে কি করতেছে, আসার এখনো নাম নাই। কখন যে আসবে? কই থাকো সারাদিন? ওই আর ওই একটু বাজারে গেছিলাম। বাজারে, ক্লাবে, ক্যারাম খেলা, ক্রিকেট খেলা, এইগুলা নিয়েই থাকো। আর এদিকে যে সবকিছু চাঙ্গে উঠতেছে, ওই খবর কি তোমার আছে? কি সেদিকে? কি হওয়ার বাকিটা আছে? আর এই যে তোমার আব্বা প্রত্যেক দিন সকালবেলা বেরোয়, সারা দিন কই থাকে, সন্ধ্যাবেলা ফিরে টই 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 করে হুটাট করে বাড়ি থেকে বের হয়ে যায়, টই টই করে ঘুরে। কোনো খোঁজ খবর রাখো উনি কই যায়, কি করে? ওই আর যাবো, কাম কাজ আসলো, মনে হয় কাম কাজে গেছিল। আল্লাহ, তুমি বলদরারে একটু বুদ্ধি শুদ্ধি দাও। এই তোমার বাপি কি কাম কাজ করে? তোমার বাপি কি খেতে কামারে কাজ করে, কোনো ব্যবসা বাণিজ্য করে যে কাম কাজ করে? তোমার মাথায় কি একটু টেনশন ঢুকে না? আরে একটু বুদ্ধি খাটাও। ওই যে ওই দিন মাইয়াটা আসলো, তোমার বাপের বাপ পরিচয় দিছে, আমার মনে হয় প্রত্যেকদিন তোমার বাপে ওই মাইয়ের কাছেই যায়। ঘটনা যদি সত্যি হয় তো এটা খুব চিন্তার একটা বিষয়। আবার বলে ঘটনা যদি সত্যি হয়, এখনো কি তোমার সন্দেহ হয়? যদি ওই মেয়ে তোমার বাপের মেয়ে নাই হবে, তাহলে ওই দিন তুমি আর আমি তোমার বাপের এত জোরাজুরি করলাম স্ট্যাম্পে সাইন দিতে, তোমার বাপ দিল না কেন? উনি মরার পরে সব বিষয় সম্পত্তির মালিক তো তুমিই হইবা, তাহলে উনি মরার আগে তুমি হইতে সমস্যাটা কি? সাইন দিল না কেন? দেখো, আমি তোমারে সাপ সাপ করে বইলা দিতেছি, জম কিন্তু বাড়ির দরজা চিনা ফেলছে, কবে না জানি ঘরের ভিতরে ঢুকিয়া চলে আসে। এই মাইয়া যদি একবার মেয়ের স্বীকৃতি পেয়ে যায় তোমার বাপের কাছ থেকে, তাইলে কিন্তু বিষয় সম্পত্তি অর্ধেক হাতছাড়া হয়ে যাবে। এই যে তুমি বললো না আমার বাপের এই আছে, আমার বাপের সেই আছে, আমার বাপ জমিদার, বাপের পয়সায় ফুটানি মারো, তখন কিন্তু এগুলো সব ছুইটা যাইব। যত তাড়াতাড়ি পারো তোমার আব্বারে মাইরা সব বিষয় সম্পত্তি তোমার নামে নিয়ে নাও,
তাইলে তো আর ওই মাইয়া এসে দাবি করতে পারবো না, নয়তো কিন্তু অর্ধেক হাতছাড়া হয়ে যাইবো। আমি একটু বাইবে দেখি, যদি আর কোনো উপায় না থাকে তাহলে হ্যাঁ মাইরেই ফেলতে হইব, এছাড়া আর কোনো রাস্তা দেখতেছি না আমি। তোর সব কথা তো আমারে শোনাইলি, তোর এই 18 বছরের কাহিনী সব তুই বললি, এবার আমার কথা শুনবি না? আমার কথা শোন। এই যে আমি এই 18টা বছর মা আমি ঘুমাইতে পারি নাই, এই 18টা বছর আমি পেট ভরে খাইতে পারি নাই, এই 18টা বছর আমি শুধু ছটফট করছি রে মা, শুধু তোর জন্য, তোকে এক নজর দেখার জন্য আমার মনটা সব সময় ছটফট করছে, কিন্তু আমি পারি নাই। আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি তোর কাছে যাইতে পারি নাই রে মা। আমি যে পরিস্থিতির শিকার, আমি তোর মাকে ভালোবেসে বিয়ে করেছি, এটা সত্য। একটা পুরুষের 4টে বিয়ে করা জায়েজ আছে। আমি তোর মাকে বিয়ে করে আমি তোকে ফেলে আমি পালাতে চাইনি রে মা। আমি যে পরিস্থিতির শিকার হয়ে গেছিলাম, কিন্তু মা জানিস এই 18টা বছর বাথরুমের দরজা বন্ধ করে তার ভিতরে খুবরে খুবরে কেঁদেছি রে মা। আমার কান্না কেউ শোনেনি, কেউ দেখেনি রে মা, কেউ দেখেনি। আমার দুঃখ শেয়ার করার মতো কেউ ছিল না, আমাকে একটু সান্ত্বনা দেওয়ার মতো না ছিল আমার স্ত্রী, না ছিল সন্তান, না ছিল আমার বাবা মা, কেউ ছিল না। আমি যে কত কষ্ট পেয়েছি দিনের পর দিন, সেটা শুধু আমি জানি রে মা, সেটা শুধু আমি জানি, আমি জানি। তবে ওই যে তুই বললি তোর জন্য আমি কিচ্ছু করিনি, আমি তো তোর জন্য করেছি রে মা। হ্যাঁ, শুনবি শুনবি আমি তোর জন্য কি করেছি? তাহলে শোন। ওরে গরম পড়ছে রে আল্লাহ। হ্যাঁ, ব্যাগ? আরে ব্যাগ থইলো কেন আমার ঘরের সামনে? কই কোনো লোক তো দেখি না। দেখ তো কি ব্যাগ আছে ব্যাগে। হ্যাঁ, হায় আল্লাহ, এত টাকা টাকা এত টাকা! না না, এই টাকা আল্লাহ আমার দিছে, আল্লাহ আমার দিছে। এই টাকা নিয়ে আমি আমার মেয়েরে নিয়ে এই বাঙা ঘর ছেড়ে আমি যামুগা। আমার মেয়েরে শিক্ষিত বানাবো, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাবো। এই গ্রামে আমি আর থাকুম না, এই গ্রামে আমি আর থাকুম না। না না, আমি এক্ষুনি যাইগা, এক্ষুনি যাইগা। কে আপনি? কে আপনি? হুট করে অনুমতি ছাড়া আমার ড্রয়িং রুমে ঢুকে আপনি উকি ঝুঁকি মারছেন কে? আমাকে তুমি চেনো না, আমি যদি ভুল না করি তুমি রাকিব? হ্যাঁ আমি রাকিব, কিন্তু আপনি কে? এটা পরিচয়টা আগে ক্লিয়ার করেন। শেফাকে তো চেনো? হ্যাঁ শেফাকে চিনি, আপনি তাকে কিভাবে চিনেন? আমি শেফার বাবা। হোয়াট? আপনি শেফার বাবা? বসুন তো প্লিজ। আপনি তাহলে শেফার বাবা? আচ্ছা, আমাদের বাড়িতে আপনি কি মনে করে আসছেন? বাবা,
আমি তো শুনছি তুমি শেফাকে খুব ভালোবাসো এবং শেফার সাথে তোমার বিয়েও ঠিক হয়েছে, কিন্তু বিয়েটা ভেঙে গেছে শেফার পিতৃ পরিচয় নাই। সেই জন্য আমি আসছি শেফার পিতৃ পরিচয়টা দেওয়ার জন্য। ও ভেরি নাইস, আপনি শেফার বাবা, এতদিন পর আসছেন আপনার শেফার পিতৃ পরিচয় দিতে। আচ্ছা, আপনি এতদিন কেন আসেননি? বাবা, সে অনেক বড় হিস্টোরি। শেফার মা আমার দ্বিতীয় স্ত্রী। আমার আরেকটা স্ত্রী আছে, সেই ঘরে একটা সন্তান আছে। শেফা মাকে বিয়ে করার পর 2 বছর পর শেফা হয়। তারপর যে কোনো একটা দুর্ঘটনার কারণে আমি শেফার মাকে ছেড়ে আসতে বাধ্য হই। এরপর আমার ফ্যামিলির চাপের কারণে আমি আর শেফার মার সাথে কোনো যোগাযোগ রাখতে পারিনি বাবা। চমৎকার, দারুণ। আপনার মেয়ের 18 বছর পূর্ণ হয়ে গেছে, আপনি এতদিন পর আসছেন আপনার মেয়ের দায়িত্ব কর্তব্য পালন করতে। এতদিন আপনার দায়িত্ব কর্তব্য কোথায় ছিল? আপনি তো আরেকটা সন্তান আছে, আপনি তার সকল দায়িত্ব পালন করেছেন। সে ছোট্টবেলা থেকে এই পর্যন্ত আপনি তার প্রতিটা দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছেন। শেফার কি অধিকার ছিল না? সেই দায়িত্ববোধ আপনার কোথায় ছিল তখন? শেফার কি ইচ্ছে করে নাই তার বাবাকে তার প্রাণ খুলে ডাকতে, বাবা বলে ডাকতে ইচ্ছে করে নাই? শেফার কি ইচ্ছে করে নাই তার বাবার হাত ধরে স্কুলে যাবে? শেফার কি ইচ্ছে করে নাই তার বাবার হাত ধরে দোকানে গিয়ে সে একটা বায়না করবে, বাবা আমি একটা আইসক্রিম খাবো? কোথায় ছিল আপনার সে দায়িত্ববোধ? আজকে 18 বছর পর আপনি এসে বলছেন আপনার পিতৃ পরিচয় দেওয়ার দায়িত্ব, আপনার কর্তব্য এখন পালন করতে আসছেন আপনি। আপনার শেফার মাকে ভালো লেগেছে, তাকে বিয়ে করেছেন, একটা বাচ্চা হয়েছে, আপনি পালিয়েছেন। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি কতগুলো নারীর জীবন নষ্ট করেছেন, কত শেফাকে আপনি বাবার অধিকার থেকে বঞ্চিত করেছেন। আপনি বাবা জাতির একটা কলঙ্ক। না বাবা, না, আমি আর কোনো বিয়ে করিনি বাবা। আমার ফ্যামিলির থেকে চাপ সৃষ্টি করা হয়েছিল, আমি পরিস্থিতির শিকার। বিশ্বাস করো বাবা, সেবার জন্য একটি রাতও আমার ঘুম হয়নি। সেবার জন্য আমি একবেলা ঠিক মতো খাবারও খেতে পারিনি বাবা। আজ আমি যখন শুনলাম যে আমার সেবার বিয়ে হচ্ছে না তার পিতৃ পরিচয়ের জন্য, সেই জন্য আমি আজ ছুটে আসছি। সেবার পিতৃ পরিচয় আছে, আমি সেবার বাবা। রাকিব বাবা, আমি তোমার পায়ে পড়তেছি, তুমি আমার মেয়েটাকে মাইনে নাও। আপনি আমার পা ছাড়েন। আপনি কেন পা ধরছেন? পা ছেড়ে কথা বলেন দেখি। ছাড়েন, আপনি ছাড়েন। আমার পা ছাড়বো না, তুমি আমার মেয়েটাকে মাইনে নাও বাবা। আজব তো, আপনি কি শুরু করেছেন? পা ছাড়েন। কি কি আপনি আমার ছেলের পা ধরে বসে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানে কি আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। বাবা, ওনার পরিচয়টা আমি বলছি। উনি হচ্ছেন একটা বাবা। উনি সেই বাবা যে বাবা সমাজের চোখে তার মেয়েকে জারজ সন্তান হিসেবে পরিচয় দিতে বাধ্য করেছেন। বাবা, উনি সেই বাবা যে বাবা কিনা 18 বছর পর তার বিবেক জাগ্রত হয়েছে, সে 18 বছর পর আসছেন তার মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার কারণে তার মেয়ের হবু শ্বশুর বাড়িতে পিতৃ পরিচয় দিতে। উনি সেই বাবা যে বাবা কিনা প্রতিটা মেয়ের কাছ থেকে তার বাবার অধিকারকে কেড়ে নিয়েছেন। আপনার ছেলে যা বলেছে সবই সত্যি ভাই। ভাই, মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে যায়, সেগুলো হয়তো কেউ জানে, কেউ হয়তো জানে না। ভাই, 18টা বছর এই বুকে পাথর বেঁধে রেখেছি ভাই। অনেক কিছু বলতে ইচ্ছে করে, করতে ইচ্ছে করে, কিন্তু আমি নিরুপায় ছিলাম ভাই। ভাই, আজ
যখন শুনলাম যে আমার মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে তার পিতৃ পরিচয়ের জন্য, তারপর আর আমি চুপ থাকতে পারলাম না ভাই। আমি শেফার বাবা। হ্যাঁ ভাই, আমি শেফার বাবা। ভাই দয়া করে আমার মেয়েকে আপনার পুত্রবধূ হিসাবে মেনে নেন। আর যদি আপনি আমার মেয়েকে যদি আপনার ছেলের পুত্রবধূ হিসাবে মেনে না নেন, আমার মেয়ের বিয়েটা যদি ভেঙে যায় ভাই, আমার এখান থেকে যে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না ভাই, আর কোনো উপায় থাকবে না। ভাই, আপনি আপনার ভুল বুঝতে পাইরা আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছেন। আমি আপনার মেয়েকে আমার ছেলের বউ করব। ভাই ভাই, আজকের এই ঘটনা, আজকের এই আপনার ব্যবহার, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি ভাই। শুনলি তো মা, আমি তোর জন্য কি করেছি? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি তোদেরকে কত জায়গায় না আমি খুঁজেছি, কিন্তু আমি তোদের কোনো খোঁজ পাইনি। তারপর সেই দিন আমার বাড়িতে তুই যখন গেলি, তখনও তোকে আমি বুকে জড়িয়ে ধরতে পারিনি। তখনও আমি তোকে পিতৃ পরিচয় আমি দিতে পারিনি। কেন জানিস? আমার ওই ফ্যামিলির দেয়ালের জন্য। ওই দেয়ালটা আমাকে আটকিয়ে রেখেছিল। কিন্তু আজ আর আমার বুক থেকে লোকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। আজ আমি চিৎকার করে বলবো, তুই আমার সন্তান, তুই আমার সন্তান, তুই জারক সন্তান না। এতে যদি আমার মৃত্যুর দুয়ার পর্যন্ত যেতে হয়, আমি যাব রে মা, আমি যাব। বাবা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসতে। সেটা যদি বুঝতাম, আজকে তোমাকে আমি এভাবে নির্যাতন করতাম না। আমাকে তুমি মাফ করে দাও বাবা। আমি যে ভুল করেছি, আমাকে আল্লাহ ক্ষমা করবে না বাবা, তুমি যদি আমাকে ক্ষমা না করো। মারে, তুই তো ভুল করিসনি মা, তুই কোনো ভুল করিসনি। তোর জায়গায় আমি থাকলে আমিও এমন করতাম মা। আমি ভুল করিনি, তুইও ভুল করিসনি। আমরা পরিস্থিতির শিকার মা। আমাকে তুই মাফ করে দে। না বাবা, তোমার কোনো দোষ নেই বাবা। আমি তোমার সাথে অন্যায় করছি বাবা, তুমি আমায় মাফ করে দাও বাবা, তুমি মাফ করে দাও। মারে মা, কতটা বছর আমি তোকে এই বুকে জড়াই ধরতে পারি নাই মা। তুই আমার বুকে আয় মা, আমার মা, আমার মা।